রূপান্তরের সত্যের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশে আইনের যে ব্যবহার এবং আদালত নিয়ে এই অবৈধ ইনুস সরকার যা করছে সেটা নিয়ে রীতিমতো আমাদের আর কি আমরা ভাষা হারিয়ে ফেলেছি বলা যায়। এই যে বিশেষ করে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা সেখানে বিচারের নামে যে চূড়ান্ত প্রহসন চলছে সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমাদের সাথে প্যারিস থেকে যোগ দিয়েছেন আইনের অধ্যাপক, এবং আপনারা ইতিমধ্যেই তাকে চেনেন, সোশ্যাল মিডিয়ায় তিনি আইন নিয়ে প্রায়শই কথা বলেন, প্রফেসর ডক্টর মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। জি মাসুমুল্লাহ, আর ভূমিকায় না যাই, যেহেতু আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটু জানতে চাই যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা গঠিত হয়েছিল মূলত ৭১-এর যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এই বিষয়গুলো নিয়ে বিচার করবার জন্য, সেখানে আমরা দেখছি যে হঠাৎ করে সেখানে জুলাই আগস্টের তথাকথিত হত্যাগুলো বা সেনাবাহিনীর গুম টুম এসব নিয়ে বিচার হচ্ছে। আমি প্রথমেই জানতে চাই যে এই আদালতের এই বর্তমানে তারা যে ট্রায়ালগুলো করছে তার আসলে আইনগত ভিত্তি কিংবা তাদের এই এখতিয়ার আছে কিনা। আচ্ছা, প্রথমত বলি যে আন্তর্জাতিক অপরাধ, কিন্তু ট্রাইব্যুনালটা হচ্ছে দেশীয়। সুতরাং দর্শকদের জন্য আমি এটা একটু ক্লিয়ার করে নিলাম যে একটা দেশীয় ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের অপরাধের বিচার করে। তো আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ে আন্তর্জাতিক অপরাধ বলতে বোঝায় জেনোসাইড, ওয়ার ক্রাইমস, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং ক্রাইমস এগেনস্ট ইন্টারন্যাশনাল ল। প্রথমে এইটাকে ওরা জেনোসাইড বলা শুরু করেছিল, এখন দেখছে যে না, এটা কোয়ালিফাই করে না, সুতরাং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বলছে এখন। তো আপনি একটু ইঙ্গিত দিয়েছেন যে এই আইনটি আমাদের ১৯৭৩ সালে প্রণীত এবং দেশীয় প্রেক্ষাপটে পৃথিবীর মধ্যে প্রথম আইন। মানে ধরেন যে ৭০-এর দশকে আফটার নুরেমবার্গ ট্রায়াল, কিন্তু এই আইনটি দীর্ঘদিন ধরে আমল করা হয় নাই, তাই না? ২০০৯-এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আপনার ১৯৭১ সালের যে যুদ্ধকালীন যে অপরাধগুলো হয়েছে তার অন্তত বাংলাদেশে যারা সহযোগী ছিল তাদের বিচার করবার। সুতরাং ওই আইনের স্কোপটা কিন্তু ইট ওয়াজ কনফাইন্ড উইদিন দি 1971 ওয়ার ক্রাইমস। সেইখানে আপনার এই নতুন করে এখানে সংশোধনী আনা হয়েছে, বলছে যে কমিটস অর হ্যাজ কমিটেড। সুতরাং প্রশ্ন হচ্ছে যে ওয়েদার the current tribunal as it has formed by now has the jurisdiction to try the crimes particularly that took place in 2024 quote and unquote July Revolution, and also some of the offenses that took place during Awami League regime. এবং সেইখানে যদি আমরা দেখি যে আপনি ডক্টর মিল্টন দেখুন যে গত কয়েক মাসের মধ্যে এই সরকার ক্ষমতায় আসবার পরে অন্তত ৩ বার এই আইনটি সংশোধন করা হয়েছে। এই মুহূর্তে তো পার্লামেন্ট নেই, তাহলে পার্লামেন্টের অনুপস্থিতিতে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারির মাধ্যমে এরকম একটা গুরুত্বপূর্ণ আইনে সংশোধন করাটা স্বভাবতই একটা প্রশ্নের জন্ম দিয়েছেন, and that deeply relates to due process question and fairness question. আমি যদি আরো একটু স্পেসিফিক্যালি বলি যে আপনি কাদের মোল্লা রায়ের কথা জানবেন। কাদের মোল্লার জাজমেন্টে আমাদের এই ট্রাইব্যুনাল তো না, এই ট্রাইব্যুনালের যে আগের যে রিফাইন্ড যে প্রকৃত ফর্ম, সেই ট্রাইব্যুনালটা একটা প্রেসিডেন্ট সেট করেই রেখেছেন ইন্টারপ্রিটেশনের মাধ্যমে। এবং আমি দেখতে পাচ্ছি যে কাদের মোল্লার জাজমেন্টের 78 প্যারাতে স্পষ্টভাবে স্কোপ বলা আছে যে দিস ল was particularly designed to prosecute the 1971 war criminals and perpetrators of other crimes of international law under international law. সুতরাং এইখানে একটা বিতর্ক হতেই পারে যে whether the current tribunal has
correctly extended its jurisdiction to the 2024 crime. এটা আরেকটা যুক্তি হচ্ছে যে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস। আপনি লক্ষ্য করেন যে এটাকে আমরা আইনের ছাত্ররা বলি প্রিন্সিপাল অফ রেট্রোঅ্যাক্টিভিটি, মানে ভূতাপেক্ষ কার্যকারিতা। পেছনের একটা তারিখ থেকে একটা আইনের কার্যকারিতা দেওয়া হয়, কেমন? সেইখানে এই যে সংশোধনীগুলো প্রফেসর আসিফ নজরুলের ট্রাইব্যুনাল এনেছে, সেখানে 9 জানুয়ারি থেকে এই কার্যকারিতা দেওয়া হচ্ছে যে যতগুলো অপরাধ হয়েছে তার মধ্যে আসবে। সুতরাং প্রশ্ন হচ্ছে যে এটা, এই প্রিন্সিপালটা কতটুকুন বিধিসম্মত হয়েছে। যখন যখন কোনো অপরাধ হয় তখন প্রচলিত আইনে তার বিচার করতে হয়। তো আপনি পরবর্তীতে সংশোধনী এনে সেই অপরাধকে আওতায় এনে বিচার করতে পারবেন না। তাহলে কথা হলো, যদি আন্তর্জাতিক অপরাধের বিচার হয়, সেই বিচারটি তারা বলতে পারেন, আর্গুয়েবলি আমি বলছি, যে এটা তো পূর্বেই নির্ধারিত অপরাধ, আমরা নতুন কোনো অপরাধ সংজ্ঞায়িত করিনি। কিন্তু যুক্তিটা হচ্ছে, আপনি দেখেন অন্তত 3টি ক্ষেত্রে তারা এই প্রিন্সিপাল অফ রেট্রোঅ্যাক্টিভিটিকে ভঙ্গ করেছেন। আমাদের সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদেই বার্তা দেওয়া আছে যে কোনো সময়ে যে আইন প্রচলিত নেই, সে নতুন করে আইন করে আপনার আগে ঘটে যাওয়া অপরাধের বিচার করা যাবে না। ঠিক আছে না? এই প্রিন্সিপালের লঙ্ঘন হচ্ছে কোন দিক দিয়ে? এইটা আপনার এই 2009 থেকে 2024 নতুন একটা সময় ফ্রেম, টাইম ফ্রেম তৈরি করলো। সো ইট ইজ ক্রিয়েটিং এ নিউ টাইম ফ্রেমওয়ার্ক। সেকেন্ডলি হচ্ছে, ইট ইজ ক্রিয়েটিং এ কাইন্ড অফ নিউ লায়াবিলিটি। এই যে সৈন্যবাহিনী বা সেনারা মানে এটা অপরাধটা করেছেন বলে তারা বলছেন, অভিযোগ আনছেন। সো ইট ইজ ক্রিয়েটিং এ নিউ কাইন্ড অফ লায়াবিলিটি ফর দি আর্মি অফিসার্স হু আর অ্যাকচুয়ালি intended to be tried under the 1952 Army Act, particularly applicable for the armies, and which is itself a self-contained law. আর একটা হচ্ছে কি, আপনি জুরিসডিকশনটা কি করছেন, এক্সটেন্ড করছেন। আপনি ডক্টর মিল্টন, যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, এখানে বলা আছে এই নতুন যে 2024-25 তারা যে সংশোধনী এনেছেন, they have targeted Awami League as a political party and Army, Navy, Air Force members as well as DGFI members। তার মানে তাদের মাথাতেই আছে যে আপনি এই বাহিনীকে টার্গেট করে আমি এই সংশোধনীটা করব। তো যখন এরকম পলিটিক্যালি মোটিভেটেড টার্গেটেড কোনো গোষ্ঠীকে নতুন ডিফাইন করে আওতায় আনা হয়, দ্যাট ইজ ওয়াই দে আর ক্রিয়েটিং এ নিউ কাইন্ড অফ লায়াবিলিটি অ্যান্ড নিউ কাইন্ড অফ অফেন্স। আর একটা হলো কি, যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞা তারা পাল্টেছেন, কিন্তু এখানে একটা তারা রংবাজি করেছেন। সেটা হলো, এটাকেও ধরতে পারছে না। উপরে উপরে তারা দেখাচ্ছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যে তারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞাটা আন্তর্জাতিক মানে করেছেন, যে সিস্টেমেটিক অ্যাটাক বা ধরেন যে অ্যাটাকের সংজ্ঞাতে তারা এনে নতুন করে বলতে চাচ্ছেন। অথচ ওই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞাতেই আপনি যদি আইনটা পরবর্তীতে দর্শকদের জন্য দেখিয়ে দেন তাহলে ভালো হবে। তারা বলছেন যে আইসিসি স্ট্যান্ডার্ডের সাথে যতটুকুন সামঞ্জস্যপূর্ণ ততটুকুন আমাদের এই ট্রাইব্যুনাল বা এই আইন নাকি প্রয়োগ করবে। তার মানে হলো, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির যে নিজস্ব ধারণা প্রসূত সংজ্ঞা তারা প্রয়োগ করছেন, thereby they are creating a new kind of offense and defining the new offense in the light of the amended law. সো আমি আর্গু করতে চাচ্ছি যে এখানে রেট্রোঅ্যাক্টিভিটি প্রিন্সিপল, যেটা সংবিধানে গ্যারান্টিড, সেটা লঙ্ঘিত হয়েছে। এবং আরেকটা কথা আমি এই পয়েন্টে আপনাকে বলে শেষ করছি, সেটা হচ্ছে এই যে ধরেন এই আইনটা অর্ডিন্যান্স দিয়ে তারা বিচার করলো, তো কিন্তু আইনটা তো অর্ডিন্যান্স দিয়ে তারা করলো, তাই না? করার পরে নর্মালি আমাদের সংবিধানে বলা আছে যখন পার্লামেন্ট থাকে না, তাই না, সেই পার্লামেন্ট যখন তৈরি হয় তার 30 দিনের মধ্যে এই আইনটি অ্যাপ্রুভ হতে হয়। তো ধরুন আপনি একটা আইনের শাস্তি দিয়ে দিলেন এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসলো তারা বা পার্লামেন্ট সেই আইনটা কি করলেন, সেটা অ্যাপ্রুভ করলেন না, তাহলে আপনার এই ফলাফলটা কি হবে? রাইট? সেটা তো আনরিয়েবল। সুতরাং ইন এনি রেসপেক্ট আপনার প্রশ্নের উত্তরে আমি এটুকুন বলতে চাই, এটা আন্তর্জাতিক অপরাধ আইনের একটা প্রতিষ্ঠিত নিয়মই আছে, এটাকে আমরা বলি নুলেম
ক্রিমেন প্রিন্সিপাল বলে, কিরকম বলে শব্দটা, বলে নুলাম ক্রিমেন সাইনি লেগে। হ্যাঁ, নো নো ল নো ক্রাইম, অর্থাৎ প্রচলিত সময়ে অস্তিত্বহীন আইনের অধীনে কোনো বিচার করা যাবে না। সুতরাং আমি আপনার উত্তরে বলতে চাই যে হ্যাঁ, এটার জুরিসডিকশনাল প্রশ্নটি ইজ হাইলি হাইলি কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড ইজ এ কম্প্রোমাইজ টু দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেট বাই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল। মানে এইখানে একটা আপনি যেটা বললেন যে একদম টার্গেটেড, মানে একদিকে পার্টি হিসেবে আওয়ামী লীগ, আরেকদিকে তিন বাহিনী এবং একদম স্পেশালি একদম। ডিজিএফআই। আপনি আপনি যদি পরে আপনার ইসে এটা একটু অ্যাড করে দেন, এই 72 এর এই অংশটুকুন একেবারে ওখানে লেখাই আছে যে এটা 25 সালে সংশোধনীটা আনা হয়েছে এবং ইন্টেলিজেন্স ফোর্স, আওয়ামী লীগ এজ আওয়ামী লীগ নামটা লেখা নাই, পলিটিক্যাল অর্গানাইজেশন। তারপরে আপনার এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞা পাল্টানো, তারপরে আপনার স্কোপটা পাল্টানো, প্রেজেন্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে না, এই সবগুলো। এবং আইসিসি স্ট্যাটিউটারি ইনকনসিস্টেন্ট সাথে হলে আমাদেরটাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে, ঠিক আছে না। সুতরাং এখানে জুরিসডিকশনাল যে কনসার্নের কথা আপনি বললেন, সেই কনসার্নটা একদমই আমি উড়িয়ে দিচ্ছি না। থ্যাংক ইউ। এবার আমি আরেকটু স্পেসিফিক আলোচনায় যাই, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা প্রহসনমূলক বিচার আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনাল ওয়ানে। এখানে দুটো ট্রাইব্যুনাল আছে। তো ট্রাইব্যুনাল ওয়ানের যারা বিচারক রয়েছেন, তিন বিচারক, তাদের নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। বিশেষ করে ট্রাইব্যুনাল ওয়ানের যে চেয়ারপারসন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, তার যে ইতিহাস, একজন বিচারপতি হিসেবে তিনি এর আগে যে কাজ করেছেন, তিনি জুডিশিয়াল সার্ভিসে জয়েন করেছেন 1993 সালের 20 এপ্রিল। তিনি রিটায়ার করেছেন জেলা জাজ হিসেবে 18 জানুয়ারি 2019। আবার গত বছরের 2024-এর 8 অক্টোবর তাকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং তারপরে আমরা দেখছি যে তিনি ট্রাইব্যুনাল অনেক চেয়ারপারসন। এইটা বিতর্কের জায়গাটা হলো যে ক্যান হি বি দ্য চেয়ারপারসন অফ এ ট্রাইব্যুনাল? যিনি সবে মাত্র অতিরিক্ত বিচারপতি হিসেবে জয়েন করেছেন, তিনি কি করে, কারণ এই আন্তর্জাতিক অপরাধ আদালতটা ইকুইভ্যালেন্ট টু হাইকোর্ট। এই জায়গাটা আমি আপনার মতামত চাইছি, বা এটা কিভাবে সম্ভব হলো? এইটা ডক্টর মিল্টন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন। এটা নিয়ে আমি আগেও কিন্তু দু এক জায়গায় ইঙ্গিত দিয়েছি এবং কথা বলেছি। কেননা যখনই আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ মামলার বিচারের কথা বলবেন, কোনো অপরাধ হলে রাষ্ট্র সেটার বিচার করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্রের এও দায়িত্ব যে সেই বিচারটা যেন মানসম্পন্ন হয়। সুতরাং প্রশ্ন হচ্ছে যে whether the tribunal, whether it is staged, compromised or politically motivated, তার অংশ হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে এই ট্রাইব্যুনালটি একেবারেই এমনভাবেই তৈরি করা হয়েছে যেন পলিটিক্যাল অপোজিশনকে, এখানে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে এই বিচারটি রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে। এবং সেক্ষেত্রে বিচারক নিয়োগ, অর্থাৎ কোর্টের যে রিকনস্টিটিউশন, রিফর্মুলেশন, সেই প্রশ্নটিও সামনে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে চলে আসছে। সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে সাংবিধানিক এবং জুরিসপ্রুডেন্সিয়াল, আইন বৈজ্ঞানিক কন্ট্রোভার্সি রয়েছে। এবং আর্গুয়েবলি I want to submit that the appointment of Justice Mojumdar as the chair of the International Crimes Tribunal is unconstitutional and illegal. কেন এই কথাটা বলছি? প্রথমে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আইনটি দিয়ে বিচার হচ্ছে, এই আইনটির নাম কি? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এবং সর্বশেষ এটা 24-25-এ তারা 3 থেকে 4 বার সংশোধনী করেছে। কয়বার যে সংশোধনী করে আসলে হিসাব রাখাই মুশকিল। তাদের যখন দরকার হচ্ছে, যার এটা তো নাই,
পকেট থেকে বের করে ওখানে আবার লিখে নিচ্ছে, এইভাবে তার চারবার আইন। করেছে এ পর্যন্ত, হ্যাঁ, চারবার চারবার তারা করে। তো সেইখানে সেই চারবার করবার পরে আপনি সেকশন 6(2)(a) সেখানে বলছেন যে সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, আছেন বা থাকার যোগ্যতা এমন ব্যক্তি কি হতে পারবেন, এই আইসিটির হয় চেয়ারম্যান অথবা মেম্বার হতে পারবেন। এই তো কথা। শব্দটা আপনি লক্ষ্য করেন। আপনি যদি আমি যদি ক্লিয়ার করতে না পারি, আপনি আমাকে আবার একটু জিজ্ঞাসা করেন, কেননা এটা ভেরি ভেরি ট্রিকি পয়েন্ট। আমি দর্শকদের জন্য একটু সাধারণ ভাষায় বলার চেষ্টা করছি। আইনটাতে বলা আছে যে হাইকোর্টের বিচারপতি আছেন অথবা ছিলেন অথবা হবার যোগ্য এরকম কোন জাজ কি হতে পারবেন, আইসিটির চেয়ারম্যান হতে পারবেন অথবা মেম্বার হতে পারবেন। আমরা ধরেই নেব যে যিনি চেয়ারম্যান হবেন তিনি অধিকতর প্রাজ্ঞ বিচারপতি হবেন, তাই তো? এবং আন্তর্জাতিক আইন ধরে নেয় যে এ পার্সন অফ রেকগনাইজড জুডিশিয়াল কম্পিটেন্স, ঠিক আছে না? তো আমরা মনে করি যে হাইকোর্ট ডিভিশনে বিচারপতি ছিলেন অথবা আছেন এরকম কনস্টিটিউশন তো বটেই, আন্তর্জাতিক অপরাধ আইনের ব্যুৎপত্তি আছে, পড়াশুনো আছে, অভিজ্ঞতা আছে, এইরকম কোন রেকগনাইজড জুডিশিয়াল কম্পিটেন্সের ব্যক্তি হবেন কি এর চেয়ারম্যান। কিন্তু জাস্টিস মুর্তজা মজুমদারের ক্ষেত্রে এটি আমি ব্যতিক্রম লক্ষ্য করছি। তার অভিজ্ঞতাটা লক্ষ্য করেন। অভিজ্ঞতাটা, তিনি সাবঅর্ডিনেট আদালতের জাজ হিসেবে অবসর নিয়েছেন 2019 সালে। তার মানে আমাদের দেশের সিভিল ল, কোড অফ ক্রিমিনাল প্রসিজার বা কোড অফ ক্রিমিনাল প্রসিজার সিআরপিসি, মানে পেনাল ল এবং সিভিল ল বিচার করবার তার দক্ষতা থাকতে পারে বড়জোর। কিন্তু হাইকোর্টে এসে যে সংবিধান বিষয়ে যে বলতে মানে বিচার করবার যে ক্ষমতা বা আন্তর্জাতিক অপরাধ আইনের যে প্রাজ্ঞতা বা দক্ষ দরকার, সেই কম্পিটেন্স তার নাই। সেটা একটা বড় ধরনের ঘাটতি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হাইকোর্টের জাজ হবার জন্য যোগ্যতা এবং কে কে হতে পারেন। এই ক্ষেত্রে আমি আপনার দুটো বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। একটা হচ্ছে হাইকোর্টের বিচারপতি নিয়োগের সময় দুই ধরনের বিচারপতি নিয়োগ করা হয়। একটা হচ্ছে অনুচ্ছেদ 94 এবং 95 অনুসারে। সেইখানে বলা আছে যে কারা হাইকোর্টের ডিভিশনের বিচারপতি হতে পারবেন। কেমন? সেখানে স্পষ্টভাবে জাজ শব্দটা, বিচারপতি শব্দটা লেখা আছে এবং বলা আছে, ধরা যাক যে যিনি বাংলাদেশের নাগরিক, যার 10 বছর হাইকোর্টে উকালতি করার অভিজ্ঞতা আছে এবং যিনি 10 বছর বিচার কার্যে অভিজ্ঞতা সম্পন্ন। তো সেক্ষেত্রে অনেকে আর্গু করেন যে ডিস্ট্রিক্ট জাজ লেভেলের লোকজন জুডিশিয়াল অফিসার, সুতরাং ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এরকম 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যোগ্য। কেমন? তাহলে এই তিনটা যোগ্যতার কথা বলা আছে। বলা হওয়ার পরে তারা এই ধরনের ব্যক্তি জাজ হওয়ার নিয়োগ লাভের যোগ্য। কিন্তু আর এক ধরনের বিচারপতি নিয়োগ করবার কথা বলা আছে কোথায়? অনুচ্ছেদ 98-তে। 98-তে বলা আছে যে 94 অনুচ্ছেদে বা 95 অনুচ্ছেদে, এখানে 94 কারণ বলা আছে যে হাইকোর্টের এই বিচারপতি নিয়ে রাষ্ট্রপতি বিচারক নিয়োগ করবেন। তো বলছে যে 94 অতিরিক্ত আকারে 2 বছরের জন্য অতিরিক্ত জাজ হিসেবে রাষ্ট্রপতি জাজদেরকে নিয়োগ দিতে পারবেন যথোপযুক্ত ব্যক্তিদের। তাহলে 98 অনুচ্ছেদের অধীনে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত বিচারপতি আর 94 এবং 95 অনুচ্ছেদের অধীনে নিয়োগপ্রাপ্ত বিচারপতি এক না। সেটা বলছে এডিশনাল জাজ। এডিশনাল জাজ শব্দটা আছে এবং বাংলাতে হয় সংখ্যাতিরিক্ত বিচারপতি। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি ব্যাপারটা এখানে, তাহলে আপনি দর্শকদের জন্য আরো ভাবে ধরতে পারবো। আপনি যদি পরবর্তীতে একটু দেখিয়েও দেন দর্শকদের ওই অনুচ্ছেদগুলো পর্দা, তাহলে আরো সেটা ভালো হবে। কিন্তু আমি একটু পড়েও শোনাচ্ছি দর্শকদের জন্য। আমি আগে 98টা পড়ছি, তাহলে ভালো হবে। বলছে যে সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ, বাংলাটা পড়ছি কারণ ইংরেজি পড়লেও দারুণ মিনিং পাওয়া যায়, দুটো ভাষা পড়লে, তবে বাংলাটা প্রাধান্য পায়, এই জন্য আমি বাংলাটা পড়ছি এখানে।
সংবিধানের 94 অনুচ্ছেদের বিধানাবলী সত্ত্বেও, বিল্টন ভাই কি বুঝলেন? 94 সালে 94 অনুচ্ছেদে কিছু একটা লেখা আছে, বলছে তা সত্ত্বেও, তার মানে 94টা আগে, আর তা সত্ত্বেও কি করতে পারবে? রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্টের কোন বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি যথাযথ যোগ্যতা সম্পন্ন। এখানে যোগ্যতাটা ক্লিয়ার করে দেয় নাই। যথাযথ যোগ্যতা সম্পন্ন মানে আগের ওই 3টা যে যোগ্যতার কথা বললাম, প্লাস কোন রাষ্ট্রপতিকে তারা দেয় নাই যে ঠিক আছে। এখানে জাস্টিস মুর্তজা মজুমদারের যথাযথ যোগ্যতা বুঝতে পারছেন কি হতে পারে? যে রাজনৈতিক লাইনেস তারা চিন্তা করেছে যে এমন একজন ব্যক্তিকে, অবসরপ্রাপ্ত ওয়ালাকে আমি তুলে আনবো, যাকে দিয়ে আমি এলিভেট করে এখানে এই বিচারপতিটা তাড়াতাড়ি তাকে ওখানে ডেপুটেশন দিতে পারবো বা অ্যাসাইন করতে পারবো। ঠিক আছে, সো মোটিভেশনটা খারাপ। বলছে যে যদি রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়, যথাযোগ্য ব্যক্তি যোগ্যতা সম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে অনধিক 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক নিয়োগ করতে পারবেন। কি হলো এখানে? অতিরিক্ত বিচারক হবেন 2 বছরের জন্য। তার মানে বিচারক হিসেবে আপনার চেয়ার এখনো সুস্থিত না, ইউ আর অন প্রফেশন। আপনাকে যদি বিচারক শব্দটা ইউজ করতে হয়, তাহলে 94 অনুচ্ছেদে যেটা আছে, 95 আছে, তখন শব্দটা হচ্ছে জাজ। আর এইখানে শব্দটা সংবিধান ডেলিবারেটলি বলে দিয়েছে যে 94 যা বলা আছে তা সত্ত্বেও, তার মানে হচ্ছে দি কনস্টিটিউশন ডিস্টিংগুইশেস বিটুইন এ জাজ, পার্মানেন্ট জাজ, ফুল জাজ এন্ড এ মেয়ার এডিশনাল জাজ ফর 2 ইয়ার্স। অর্থাৎ 2 বছর পরে আপনাকে সরকার নিয়োগ মানে স্থায়ী করতেও পারে, নাও পারে। সংবিধানে বলা আছে যে করলে ভালো, তাতে কেউ বাধা দেবে না, সাধারণত তাই করা হয়, কিন্তু টু দি স্যাটিসফ্যাকশন অফ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে। এবং আরো একটা মজার কথা বলা আছে, বলছে যে কোনো বিচারককে কোনো অস্থায়ী মেয়াদের জন্য আপিল বিভাগের আসনে ব্যবস্থা করতে পারবেন, ওটাতে গেল। তবে শর্ত থাকে, অতিরিক্ত বিচারক রূপে নিযুক্ত কোনো ব্যক্তিকে এই সংবিধানের 95 নম্বর অনুচ্ছেদের অধীন বিচারক রূপে নিযুক্ত হইতে অথবা বর্তমান অনুচ্ছেদের অধীনে আরো 1 মেয়াদের জন্য অতিরিক্ত বিচারক রূপে নিযুক্ত হইতে বর্তমান অনুচ্ছেদের কোনো কিছুই নিবৃত্ত করিবে না। তাহলে আমি যে আর্গুমেন্টটা দিচ্ছি যে 95 যে যোগ্যতার অধীনে যারা জাজ হওয়ার যোগ্য, প্লাস এইটার সাথে 2টা পার্থক্য করা হচ্ছে। বলছে যে যখন এই জাজ 2 বছরের জন্য সার্ভ করলেন, তখন তিনি 95 অধীনে নিয়োগ প্রাপ্ত হওয়ার যোগ্যতা অর্জন করবেন। তাহলে পার্থক্য হলো এখন, তাহলে এই যে আমার 73 সালের আইনে যে জাজ শব্দটা ব্যবহার করা আছে, সেটা বলছে 98 অনুচ্ছেদের জাজ না, বলছে হচ্ছে 94 এবং 95 অনুচ্ছেদের জাজ। এখন 95 এবং 94 কি আছে? 94টা আমি সংক্ষেপে বলছি। প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করবেন, সেই রূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হবে। তাহলে এখানে জাজ শব্দটা পাইলেন। এবং 98 যে বলছে যে ওই 94 দোহায় দেওয়া সেই জাজ। আর 95-তে কি বলছে? 95-তে হলো যোগ্যতা বলা আছে, বলছে যে জাজ বিচারক নিয়োগের যোগ্যতা। সেইখানে বলা আছে যে আমি 3টা যোগ্যতার কথা বলেছি, যে বাংলাদেশের নাগরিক, 10 বছরের জাজ জজিয়তি করার অভিজ্ঞতা বা 10 বছরের উকালতি করার অভিজ্ঞতা। সো ভেরি আর্গুয়েবলি আমার কথা হচ্ছে এই যে জাজ গোলাম মুর্তজা মজুমদারের যে অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু হাইলি কন্ট্রোভার্সিয়াল এবং আর্গুয়েবলি আনকনস্টিটিউশনাল। সেটা কোন গ্রাউন্ডে? একটা হচ্ছে এলিজিবিলিটি গ্রাউন্ডে, কেননা তিনি 2 বছরের জন্য না, মাত্র 8ই অক্টোবর, আপনি গেজেট নোটিফিকেশনটাও যদি খেয়াল করেন, সরকারের এত তড়িঘড়ি, মানে কন্যার বাপ সবুর করিতে পারিতেন, বরের বাপ সবুর করিতে পারিলেন না। তো আসিফ নজরুল অথবা এই যে তাওহিদ ইসলাম, তাদের তাইজুল, তাদের কিন্তু সয়নি। 8ই অক্টোবর আপনার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আর তাকে আইসিটিতে মানে ট্রাইব্যুনালে জাজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে 1 সপ্তাহ পরে।
আপনি তাহলে বুঝতে পারছেন যে যে জাস্ট কনফার্মেশনই পাননি, যিনি কনস্টিটিউশনাল ইস্যু জানেনই না, যেখানে ডেলিকেট ইস্যুজ অফ ফেয়ারনেস এবং কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন জড়িত, এমনকি যেখানে বাংলাদেশ রাষ্ট্রের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের অব্লিগেশনস এর প্রশ্ন জড়িত, সেইগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে, এইসব ক্ষেত্রে এমন একজন অনভিজ্ঞ জাজকে সরাসরি আপনার আইসিটির যে বিচারক নিয়োগ করা হয়েছে, এটা এটা আর্গুয়েবলি এটা আনকনস্টিটিউশনাল। আপনাকে আমি ইন্টারন্যাশনাল লয়েরও রেফারেন্স দিতে পারবো মিল্টন ভাই। ফর এক্সাম্পল, প্রসিকিউটর বনাম ফুরুন্দিজা মামলা 1999 সালে আইসিটিওআই, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর ইউগোস্লাভিয়া, এমনকি আরো আমি ইসিটিআর মানে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এরও রেফারেন্স দিতে পারবো, যেখানে জুডিশিয়াল কম্পিটেন্স, তারপরে বিচার বিভাগের স্বাধীনতার যে ইয়ার্ড স্টেক গুলো আছে, সেখানেও কিন্তু এই ধরনের ব্যাপারগুলোকে সিরিয়াস আকারে গ্রহণ করা হয়েছে। সুতরাং আমার কনক্লুশন হচ্ছে এই যে আইসিটির চেয়ারম্যান হিসেবে এবং অন্য দুই মেম্বারের ক্ষেত্রেও একই ধরনের আর্গুমেন্ট প্রযোজ্য হবে, কেননা একজন জাজ ঠিক এইরকমই অনেকটা তাদের ক্ষেত্রে এই ল্যাকুনাগুলো আছে, কিন্তু পার্টিকুলারলি আই এম আর্গুইং ফর দি চেয়ারম্যান। সেইখানে কিন্তু আপনার, আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম যে কেন তিনি কোয়ালিফাই করেন না অ্যাজ এ চেয়ারম্যান। সুতরাং এটা কয়েক দিক দিয়ে আনকনস্টিটিউশনাল। ইট ইজ ভেরি ফ্রাজাইল in terms of constitutional qualification. It is politically tinted এবং এটা jurisprudentially unacceptable. আমি কি ক্লিয়ার করে বোঝাতে আমার কাছে পেরেছি? মনে হচ্ছে যে মানে ভেরি ক্লিয়ার, মানে এবং আমি যেহেতু আইনের মানুষ না, আমি সাধারণ একজন দর্শক হিসেবে যদি হ্যাঁ, দেখি আপনি নন টুকটাক। লয়ের মানুষ, আপনাকে যদি হ্যাঁ, আমি বুঝাতে পারি তাহলে হ্যাঁ, দর্শকদের বুঝাতে পারবো যে আমি এটা খারাপ আর্গুমেন্ট দিইনি। কেননা আমি যতদূর জানি যে এটা এখনো পর্যন্ত এই আর্গুমেন্টটা এইভাবে কেউ দেননি, কেননা আহ, আহ, সবাই বলছেন যে পলিটিক্যালি, কিন্তু আমি এখানে আইন দিয়েই বুঝিয়ে দিচ্ছি যে কেন তারা সুবুর করতে চাচ্ছিলেন না এবং একজন অবসরপ্রাপ্ত জাজকে ধরে এনে বিচারপতি করে এক সপ্তাহ পরেই সেটা আইসিটি চেয়ারম্যান করিয়ে দেওয়া। দিস ইজ আনপ্রেসিডেন্টেড অ্যান্ড ইট প্রুভস দ্যাট দি গভর্নমেন্ট হ্যাজ পলিটিক্যাল মোটিভেশন। কারণ কি জানেন, এটার একটা ডেঞ্জারাস দিক হলো এই ধরনের জাজেরা ইন্টেলেকচুয়ালি ভালনারেবল থাকেন, কেননা তারা তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের নোয়ান্সেস গুলো জানেন না মিল্টন ভাই। সুতরাং তারা কি করবেন, এই যে টবি ক্যাডম্যান আছে না, এই তাজুলেরও একজন উপদেষ্টা আছে জামাতে ইসলামের টাকা নিয়ে, কিন্তু আগের যে ট্রাইব্যুনাল গুলো ছিল এই টবি ক্যাডম্যান ইন্টারন্যাশনালি লবি করে বেড়াতো, এই টবি ক্যাডম্যান তাদেরকে উপদেশ দেবে। সো দি জাজেস will be highly reliant upon in congruence with the prosecutor. সুতরাং প্রসিকিউটরের সাথে আলাপ করে তারা এক ধরনের ফোরগান কনক্লুশনেই পৌঁছবেন যে না, এইটা তো যে এভিডেন্স হয়েছে বলছে না, আমরা মিলায় রাখছি, একেবারে মিলিয়ে রাখবে। সুতরাং এইখানে আমি কনক্লুশনটা নিয়ে এটা বলি যে দি অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ মুর্তজা মজুমদার ইজ highly controversial, politically motivated, and most probably unconstitutional if challenged today. সেই চ্যালেঞ্জ করবার পরিবেশ তো এখন এই মুহূর্তে নাই। আমার মনে হয় তার নিয়োগ যদি চ্যালেঞ্জ করা হয়, হাইকোর্টের যে কোনো বেঞ্চ will find no difficulty in declaring that the appointment is illegal. ধন্যবাদ মাসুম বিল্লাহ ভাই। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করলাম আমি। এরপরে আমার কাছে আরো কিছু আইনি প্রশ্ন আছে এবং আমি আমার সাধ্যমতো বাংলাদেশের অনেকের সাথে কথা বলি যারা আইন বিষয়ে পণ্ডিত বলা যায়। তো আজকে আমার মনে হয় যে এই দুটো বিষয় নিয়ে আমরা আলাপ করি। এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আমি বলে রাখি যে এই যে সেনাবাহিনীর যে বিচার হচ্ছে আইসিটিতে, এবং আমি সেনাবাহিনীর বিচার নিয়ে পৃথিবীর আরো কিছু দেশের কাজ করেছি, বিশেষ করে শ্রীলঙ্কায় সেই যে তারা এলটিপি প্রভাকরণের বিরুদ্ধে তাদের অ্যাকশন, এই বিষয়গুলো নিয়ে আমি আরেকদিন এই প্রফেসর বিল্লার সময় মতো আরেকদিন কথা বলবো। প্রিয় দর্শক, বাংলাদেশে এখন ইউনূসের এই দুঃশাসনের রাজ্যে যা ইচ্ছে তাই চলছে, আইনকে তারা যথেচ্ছ ব্যবহার করছে এবং তার আমরা দেখলাম যে সম্পূর্ণভাবে নজিরবিহীন রাজনৈতিকভাবে
মোটিভেটেড, বায়াসড এবং অসাংবিধানিক, আইনের দিক দিয়েও ভিত্তিহীন একজন বিচারকের নিয়োগ দিয়ে তার অধীনে এই আইসিটিতে অবৈধভাবে বিচার করা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্যদের। আমরা আমরা বিশ্বাস করি যে আমাদের এই অনুষ্ঠানটি তোলা থাকবে এবং এটিও একদিন আলোচনায় আসবে, এবং এই যে অবৈধভাবে জোর দখল করে যে বিচার প্রক্রিয়া চলছে সেটি নিয়েও বাংলাদেশেই এটা নিয়ে আলোচনা হবে এবং একদিন এরাই আদালতে উঠবে আসামি হিসেবে। আজ এ পর্যন্তই। প্রফেসর মাসুম বিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্যারিসে এখন অনেক রাত, আমি আপনাকে জাগিয়ে রেখেছি, দুঃখিত। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।